নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু, সেটা হচ্ছে ঊনবিংশ শতকে বাংলার শিক্ষা সংস্কারে ডিরোজিও এবং বিদ্যাসাগরের ভূমিকা, এই নিয়ে আজকে ডিসকাস করব। মানে 19th সেঞ্চুরিতে বেঙ্গলে যে এডুকেশনাল রিফরমেশন হয়েছিল, সেক্ষেত্রে ডিরোজিও এবং বিদ্যাসাগরের মহাশয়ের কি রোল প্লে করেছিলেন সেই নিয়ে কিন্তু আজকে আমি ডিসকাস করব। এর আগের দিন আমি তোমাদের বাংলার সমাজ সংস্কার নিয়ে বলেছিলাম, সোশ্যাল রিফরমেশন নিয়ে, যেখানে রাজা রামমোহন রায়ের কথা তোমাদের বলেছিলাম, বিদ্যাসাগর মহাশয়ের কথাও কিন্তু বলেছিলাম। আর আজকে বলবো শিক্ষা সংস্কার বা এডুকেশনাল রিফরমেশনের বিষয়। আচ্ছা, ঊনবিংশ শতকে এই যে বাংলায় যে শিক্ষার সংস্কার ঘটেছিল, সেক্ষেত্রে এই যে ডিরোজিও পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন শিক্ষক বা অধ্যাপক এবং চিন্তাবিদ। মানে 19th সেঞ্চুরি যে বেঙ্গলের এডুকেশনাল রিফরমেশন হয়েছিল, সেক্ষেত্রে এই ডিরোজিও বা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ইনি কিন্তু একটি ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন এবং তিনি কিন্তু একজন প্রফেসর ছিলেন এবং চিন্তাবিদ মানে থিঙ্কার ছিলেন। তিনি কলকাতায় হিন্দু কলেজে অধ্যাপক ছিলেন, হিন্দু কলেজে প্রফেসর ছিলেন, যেখানে তিনি ইংরেজি সাহিত্য, ইতিহাস, দর্শন ইত্যাদি পাশ্চাত্য বিষয় সম্পর্কে ছাত্রদের আগ্রহ তৈরি করেন। মানে হিস্ট্রি, ফিলোজফি, ইংলিশ লিটারেচার, এগুলো একটা ওয়েস্টার্ন এডুকেশন। আগে তো বাংলার, তখনকার সময় বাংলার এডুকেশন মানে বলতো সংস্কৃত ভাষাকে শুধু, আর এই যে অন্যান্য বিষয় হিস্ট্রি, ফিলোজফি আর ইংলিশ লিটারেচার, এই সমস্ত বিষয় এগুলো কিন্তু ওয়েস্টার্ন এডুকেশনের মধ্যে পড়তো। তো সেই সমস্ত বিষয় কিন্তু ডিরোজিও তার কলেজে পড়াতেন এবং ছাত্রদের মধ্যে সেই সব বিষয়ে আগ্রহ তৈরি করতেন, ইন্টারেস্ট গ্রো করতেন। এবং তিনি ছিলেন ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ এই আন্দোলনের প্রধান প্রবক্তা। তিনি ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রবক্তা, ইয়ং বেঙ্গল মুভমেন্টের চিফ প্রপোনেন্ট ছিলেন তিনি। এবং তার ছাত্রদেরকে বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী, ইয়ং বেঙ্গল গ্রুপ, এটা বলা হতো। কেন বলা হতো? কারণ তার ছাত্ররা ছিল আধুনিক বাংলা সমাজে যে একটা প্রগতিশীল সংস্কারবাদী ছাত্র গোষ্ঠী। মানে একটা প্রগতিশীল মানে প্রোগ্রেসিভ, মানে মডার্ন বেঙ্গলের সোসাইটিতে একটা প্রোগ্রেসিভ সংস্কারবাদী মানে হচ্ছে রিফর্মিস্ট একটা স্টুডেন্ট গ্রুপ ছিল। বাংলায় প্রথম কোনো নতুন আধুনিক চিন্তা এনেছিল, তাই এদেরকে বলা হচ্ছে ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ, এটা বলা হচ্ছে। ডিরোজিও তার ছাত্রদের মধ্যে একটা যুক্তিবাদী এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিলেন। মানে যুক্তিবাদী মানে সবকিছু যুক্তি দিয়ে দেখা, মানে হচ্ছে র্যাশনালিস্ট, যুক্তিবাদী চিন্তা ভাবনা, আর সবকিছু যে কোনো বিষয়ে সমালোচনা করে সেটাকে নিয়ে মানে ব্যাখ্যা করা, মানে সমালোচনা মানে ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট দিয়ে দেখা। স্টুডেন্টদেরকে এই শিক্ষায় তিনি শিক্ষিত করেছিলেন, এডুকেটেড করেছিলেন। এবং তার ফলে কি হয়েছিল, তার যে ছাত্ররা তারা সমাজে যে সমস্ত পুরনো ধ্যান ধারণা মানে ট্র্যাডিশনাল যেগুলো বিলিফ যাকে বলে, এবং বিভিন্ন রকম সামাজিক প্রথা, সোশ্যাল কাস্টম, সেগুলোকে কিন্তু তারা সন্দেহের চোখে দেখতে শুরু করে। মানে সবকিছু একটা সাসপিসিয়াস ওয়েতে তারা দেখে। এবং এই কারণে তারা বিভিন্ন সমাজের বিভিন্ন দিক, যেমন শিক্ষা, এডুকেশন, নারীর অধিকার, ওম্যান রাইট, এবং বিভিন্ন সামাজিক কুপ্রথা মানে সোশ্যাল এভিলস, কোনগুলো সেগুলো হচ্ছে জাতপাত মানে কাস্ট সিস্টেম, বাল্য বিবাহ মানে হচ্ছে চাইল্ড ম্যারেজ, ছোটবেলায় যে বিয়ে দেওয়ার যে প্রথা হিন্দু সমাজে ছিল সেই প্রথা, এবং বহু বিবাহ মানে পলিগ্যামি মানে একজন পুরুষ অনেকজন নারীকে বিয়ে করতে পারা, মেয়েকে বিয়ে করত, এই যে প্রথা, তাতে নাকি হিন্দু শাস্ত্রে পুণ্য অর্জন করত। এই যে কুপ্রথা, যে একটা সোশ্যাল এভিলস, সেইগুলোর বিরুদ্ধে এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী কিন্তু নিন্দা করেছিল, প্রতিবাদ করেছিল, এর এগেনস্টে প্রোটেস্ট করেছিল। কিন্তু
দুঃখের বিষয় কি জানো তো, এই আন্দোলন শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছিল। এই আন্দোলন বা এই মুভমেন্ট কিন্তু ফেলিয়ার হয়েছিল। কেন বলো তো? তার পেছনে নিশ্চয়ই কারণ আছে। সেই কারণগুলি কি সেটাই আমি এখন আলোচনা করব। আসলে এই আন্দোলনের কোনো গঠনমূলক কর্মসূচি ছিল না, মানে কোনো কনস্ট্রাকটিভ প্রোগ্রাম এদের ছিল না। এরা হিন্দু ধর্ম এবং পাশ্চাত্য শিক্ষা দুটো সম্পর্কে এদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না। মানে হিন্দুজিম এবং ওয়েস্টার্ন এডুকেশন এই দুটোকে নিয়ে কিন্তু তাদের কাছে কোনো ক্লিয়ার কনসেপ্ট ছিল না। এবং এই যে হিন্দু ধর্মকে না জেনে তারা হিন্দু ধর্মের নিন্দা করতে শুরু করে। হিন্দুজিমকে জানতো না, কিন্তু হিন্দুজিমের এগেনস্টে তারা যখন প্রোটেস্ট করতো, সমাজ সেটাকে ভালো চোখে নিত না। সেক্ষেত্রে তোমাদের বলি, রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর মহাশয়ও কিন্তু হিন্দু ধর্মকে সংস্কার করার চেষ্টা করেছিলেন, হিন্দুজিমকে রিফরমেশন করার চেষ্টা করেছিলেন বা করেও ছিলেন। কিন্তু সেক্ষেত্রে সমাজের কাছে তারা গ্রহণযোগ্য হয়েছিল, অ্যাকসেপ্টেবল হয়েছিল, কারণ তারা হিন্দু ধর্মকে সঠিকভাবে জেনে সেটা করেছিল, হিন্দু ধর্ম সম্পর্কে সঠিক ধারণা বা জ্ঞান লাভ করে, হিন্দুজিমকে নিয়ে নলেজ গেন করে তবেই কিন্তু তারা তার প্রোটেস্ট করেছিল। কিন্তু ইয়ং বেঙ্গল গোষ্ঠী বা এই যে স্টুডেন্ট গ্রুপ, তারা কিন্তু এই সম্পর্কে কোনো ধ্যান ধারণা তাদের ছিল না, তাদের কোনো ক্লিয়ার কনসেপ্ট ছিল না। তাই সমাজের কাছে এরা গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল হয়নি। আর এছাড়া এই যে ইয়ং বেঙ্গল আন্দোলন, এটা কিন্তু শহরে তরুণ বুদ্ধিজীবীদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছিল। মানে যত মানে ইয়ং একটা বুদ্ধিজীবী, প্রগতিশীল বুদ্ধিজীবী, মানে যারা আর কি প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল পার্সন, তাদের মধ্যে কিন্তু এই মুভমেন্টটা লিমিটেড হয়ে গেছিল। সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, মানে হচ্ছে দুর্দশাগ্রস্ত কৃষক সম্প্রদায় যাকে বলে, মানে ইন্ডিজেন্ট পেজেন্ট সোসাইটি, এবং যারা শ্রমজীবী মানুষ, মানে হচ্ছে লেবারিং ক্লাস, তাদের সঙ্গে কিন্তু এই ইয়ং বেঙ্গল আন্দোলনের কোনো যোগসূত্র ছিল না বা এদের কোনো কানেকশন কিন্তু ছিল না। তাই এটাও কিন্তু একটা বিশাল মানে কারণ এই আন্দোলনে ব্যর্থ হয়ে যাওয়ার জন্য। কেন? সমাজের নিচুর তলা সাধারণ মানুষদের নিয়ে কিন্তু যত আন্দোলন তোমরা ইতিহাসকে যত ঘাঁটবে দেখবে, সমাজের নিচুতলার মানুষ সম্প্রদায়কে নিয়ে কিন্তু বেশি আন্দোলন হয়েছে। তাই এই আন্দোলন এ কারণেও কিন্তু ব্যর্থ হয়েছিল যে এরা সমাজের নিচুতলার মানুষদেরকে নিয়ে, সাধারণ মানুষদেরকে নিয়ে এদের সঙ্গে কোনো যোগসূত্র তৈরি করতে পারেনি, কোনো অ্যাটাচমেন্ট তৈরি করতে পারেনি। আরেকটা কি, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল বা যুক্ত ছিল, তারা পাশ্চাত্য শিক্ষাকে যেমন সমর্থন করেছিল, তেমন কিন্তু ব্রিটিশ শাসনকেও তারা সমর্থন করেছিল। ভারতবর্ষের যে ব্রিটিশ শাসন, সেটাকেও কিন্তু তারা সমর্থন করেছিল। মানে ওয়েস্টার্ন এডুকেশনের সঙ্গে সঙ্গে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে তারা কিন্তু ফুললি সাপোর্ট করেছিল। সেটাও কিন্তু সমাজ ভালো চোখে দেখেনি, বাংলার সমাজের সাধারণ মানুষেরা কিন্তু ভালো চোখে দেখেনি। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই আন্দোলনের অনেক নেতারা পরবর্তীকালে তাদের চিন্তা ভাবনা এবং মতামত, অবস্থান এগুলো থেকে সরে গিয়েছিল। নিজস্ব যে মতামত ছিল, ওপিনিয়ন ছিল, পজিশন ছিল, সেই জায়গা থেকে কিন্তু তারা সরে গেছিল, নিজেদের জায়গাতে দৃঢ় প্রতিজ্ঞ বা ডিটারমিনেশনের সঙ্গে থাকেনি। এই সবই কারণে কিন্তু এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। এবং অনেকে এই আন্দোলনকে নিন্দা করে এদেরকে উচ্ছৃঙ্খল বলেছেন, সমাজের একটা উচ্ছৃঙ্খল জাতি বা রাউডি বলে উল্লেখ করেছেন। তবে আবার অনেকে ভালো কথাও বলেছেন, অনেকে বলেছেন যে এদের মধ্যে নাকি নবজাগরণের উষা লগ্ন দেখা যায়, মানে ডাউন অফ দ্য রেনেসা, এটা নাকি দেখা যায়। তাই আমি সবকিছু বিচার করে বলতে পারি যে এই যে ঊনবিংশ শতকে বাংলার যে শিক্ষা এবং সমাজে যে নতুন একটা প্রগতিশীল আধুনিক চিন্তা ভাবনা একটা উন্মেষ ঘটেছিল, একটা ডেভেলপ করেছিল, একটা প্রোগ্রেসিভ একটা চিন্তা ভাবনা, মেন্টালিটি বা প্রোগ্রেসিভ একটা কাজকর্ম, কর্মকাণ্ড যেটা একটা ডেভেলপ করেছিল সোসাইটিতে, সেটার ক্ষেত্রে কিন্তু এই ইয়ং বেঙ্গল গোষ্ঠী এবং ডিরোজিও, এনাদের অবদান বা কন্ট্রিবিউশন কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, এনাদের যথেষ্ট অবদান ছিল।
এই হলো বাংলার শিক্ষা সংস্কারে ডিরোজিও এবং তার ছাত্র গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর ভূমিকা, এই নিয়ে আলোচনা। এবার আমি বলবো বিদ্যাসাগর মহাশয়ের কথা। বিদ্যাসাগর মহাশয়ও বাংলা শিক্ষা সংস্কারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে, 19th সেঞ্চুরির সেকেন্ড পার্টে, মানে বেঙ্গলের সোসাইটি এডুকেশনাল যে রিফরমেশন হয়েছিল সেক্ষেত্রে কিন্তু বিদ্যাসাগর মহাশয়েরও ইম্পর্টেন্ট রোল ছিল, সেই নিয়ে এখন আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তিনি ছিলেন কলকাতার সংস্কৃত কলেজের অধ্যাপক। তোমরা বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্কে কিছুটা যদি জানো বা জীবনে যদি পড়েছো জানবে যে উনি ছিলেন বিদ্যার সাগর, দয়ার সাগর, পণ্ডিত ব্যক্তি। আমি বিদ্যাসাগরের জীবনী খুব ভালোভাবে আলোচনা করেছি, তোমরা ক্লাস 5-এর প্লে লিস্টে আমার গিয়ে সার্চ করো, বিদ্যাসাগর মহাশয় ডিরোজিও দুজনেরই পেয়ে যাবে, সেখানে তাদের জীবনী নিয়ে আলোচনা করেছি, তোমরা আগ্রহ থাকলে অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো সেই বিদ্যাসাগর মহাশয় তিনি কিন্তু কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপক ছিলেন বা প্রফেসর ছিলেন, এবং তখন থেকেই তিনি কিন্তু শিক্ষা সংস্কারে উদ্যোগ নিয়েছিলেন বা এডুকেশনাল রিফরমেশনে ইনিশিয়েটিভ নিয়েছিলেন। তিনি তারই উদ্যোগে আর কি প্রথম মানে ব্রাহ্মণ এবং বৈদ্য পরিবারের সঙ্গে সঙ্গে কায়স্থ পরিবারের ছেলে মেয়েরাও সংস্কৃত পড়ার সুযোগ পায়। মানে আগে শুধুমাত্র ব্রাহ্মণ বা বৈদ্য ফ্যামিলির যারা ছিল তারাই শুধুমাত্র সংস্কৃত পড়তে পারত, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কায়স্থ পরিবারের ছেলেদেরকেও সংস্কৃত পড়ার সুযোগ করে দিয়েছিলেন। এটা কিন্তু কম কথা নয় যে কেন শুধুমাত্র ব্রাহ্মণরাই সংস্কৃত পড়তে পারবে, শিক্ষা তো বিষয় তো একটা সবার জন্য উন্মোচন করে দেওয়া উচিত, সেক্ষেত্রে কেন একটা সীমাবদ্ধতা থাকবে। তাই সব কায়স্থ পরিবারের ছেলেরাও কিন্তু সংস্কৃত পড়তে শুরু করে বিদ্যাসাগর মহাশয়ের উদ্যোগে। তিনি আমাদের মানে তার ছাত্রদের জন্য অনেক বই লেখেন 1850-এর দশকে, 1850-তে, এবং তিনি উপলব্ধি করেছিলেন যে মাতৃভাষা বা ভার্নিকুলার ল্যাঙ্গুয়েজ যাকে বলে, সেই মাতৃভাষার সঙ্গে পাশ্চাত্য ভাষার একটা যোগসূত্র গড়ে তোলা প্রয়োজন আছে, একটা কানেকশন তৈরি করার প্রয়োজন আছে। তাই তিনি মানে মাতৃভাষাতে যে সমস্ত বই লেখেন তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ইংরেজি ভাষাতেও গণিত শিক্ষার বিষয়কে পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন বা সিলেবাসের মধ্যে ইনক্লুড করার কথা তিনি কিন্তু বলেছিলেন। এবং তিনি ছিলেন একজন সহকারী স্কুল পরিদর্শক, মানে অ্যাসিস্ট্যান্ট স্কুল ইন্সপেক্টর, আর সেই সুবাদে তিনি জেলার বিভিন্ন জায়গায় স্কুল পরিদর্শন করতে যেতেন, ইন্সপেকশন করতে যেতেন, এবং সেই সব কারণে বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু ওই সুবাদে অনেক মডেল স্কুল তৈরি করে দিয়েছিলেন এই শিক্ষার প্রসারের জন্য। এবং তিনি বুঝতে পেরেছিলেন যে সরকারের তরফ থেকে যে শিক্ষা খাতে যে টাকা বরাদ্দ হতো সেই টাকাতে সমাজের সব স্তরে শিক্ষার প্রসার করা সম্ভব নয়। মানে গভর্নমেন্টের তরফ থেকে যে একটা এডুকেশনাল অ্যালোকেশন পাওয়া যেত সেই মানি দিয়ে কিন্তু সোসাইটির সব জায়গাতে এডুকেশনকে স্প্রেড করা সম্ভব না, সবাইকে এডুকেশনের আন্ডারে আনা সম্ভব নয়। এর জন্য ব্রিটিশ গভর্নমেন্টের উদ্যোগের প্রয়োজন, পরিকল্পনার প্রয়োজন, এটা কিন্তু বিদ্যাসাগর মহাশয় অনুভব করেছিলেন। আচ্ছা, বিদ্যাসাগর মহাশয় তিনি কিন্তু মেয়েদের শিক্ষা, নারী শিক্ষা, মেয়েদের শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা দুটোরই উন্নয়নের জন্য তিনি কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। মেয়েদের শিক্ষা, ওমেন এডুকেশন এবং বেসিক এডুকেশন, প্রাইমারি এডুকেশন দুটোর ক্ষেত্রেই তার কিন্তু যথেষ্ট তার স্টেপ তিনি নিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজে উন্নতি বা সমাজ সংস্কৃতির উন্নতির জন্য মেয়েদের উন্নতি হওয়া অবশ্যই প্রয়োজন, ওমেনদের জন্য ইমপ্রুভমেন্ট অবশ্যই প্রয়োজন আছে। আর সে কারণে তিনি কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন। কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় তৈরি করে তিনি মেয়েদের শিক্ষার পথ উন্মোচন করেছিলেন। এবং তিনি আরেকটি স্কুল করেছিলেন যেটা বেথুন স্কুল, কলকাতায় বেথুন স্কুল তৈরি করেছিলেন, যা বর্তমানে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয় নামে পরিচিত। আর সেই স্কুলে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মেয়েদেরকে পড়ানোর ব্যবস্থা করেন। এছাড়াও তিনি কিন্তু এই যে যেহেতু উনি ইন্সপেক্টর ছিলেন, স্কুল পরিদর্শক ছিলেন, তাই বিভিন্ন জায়গাতে তিনি কিন্তু মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিলেন। জেলার বিভিন্ন জায়গা থেকে মেয়েরা কিন্তু এই সমস্ত স্কুলে তখনকার সময় পড়াশোনা করতে আসতো। এটা যে কত বড় একটা মানে পদক্ষেপ সেটা তোমরা আজকে বুঝতে পারবে। এই যে তোমাদের আমি এত কথা বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে বলতে পারছি, তা কিন্তু ওই সময় বিদ্যাসাগর মহাশয় মেয়েদের জন্য ওই পদক্ষেপ নিয়েছিলেন বলেই পারছি।
মানে না হলে কিন্তু পারতাম না, মেয়েদের শিক্ষাই কোথায় ছিল। তার জন্য কিন্তু রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়, এদেরকে আমরা ভুলতে পারবো না। তো যাই হোক, তিনি জেলার বিভিন্ন জায়গায় মেয়েদের জন্য স্কুল তৈরি করেছিলেন। আর প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য তিনি অনেক বই লিখেছিলেন, ছোটদের জন্য অনেক বই লিখেছিলেন, বড়দের জন্য তো লিখেইছিলেন, বাংলা ব্যাকরণ বই, ছোটদের জন্য লিখেছিলেন কথামালা, বোধোদয়, বর্ণ পরিচয়। তোমরা নিশ্চয়ই ছোটবেলাতে এই সমস্ত বইয়ের সঙ্গে পরিচিত হয়েছো, ছোটবেলাতে এই সব বই পড়ে কিন্তু তোমরা বড় হয়েছো। তাই এই হলো বিদ্যাসাগর মহাশয়ের নারী শিক্ষা প্রসারে এবং প্রাথমিক শিক্ষার প্রসারে এবং সর্বোপরি বাংলার শিক্ষা প্রসারে, বাংলার শিক্ষা সংস্কারে এনার ভূমিকা, যা আমরা কোনোদিনও ভুলতে পারবো না, অস্বীকারও করতে পারবো না। তাই বাংলার শিক্ষা সংস্কারে, বাংলার সমাজে, ঊনবিংশ শতকে বাংলার শিক্ষা সংস্কারে ডিরোজিও এবং বিদ্যাসাগর মহাশয়ের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। সেটা তোমাদেরকে আমি আলোচনা করে ভালোভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এনাদের অবদান সমাজে কতটা পরিমাণ ছিল। এই হলো বাংলার শিক্ষা এবং সমাজ সংস্কার, দুটো বিষয় কিন্তু আমার আলোচনা হয়ে গেল। এবার আমি পরবর্তী ক্লাসে তোমাদের আমি অন্যান্য জায়গায় কিভাবে শিক্ষার সংস্কার ঘটেছিল আলোচনা করব। আমি আজকে এখানে এই বিষয়ে আলোচনা শেষ করছি এবং আলোচনার শেষে আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা কিন্তু শিক্ষার যে ধাপ, শিক্ষার নেওয়ার যে ধাপ, এতে এগোতে থাকছো তো? আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ফলো করছো তো? তোমরা ইতিহাসকে ভালোবাসছো তো? আশা করি তোমরা ভালোবাসছো, এটা আমার বিশ্বাস। তোমরা এভাবেই আমার পথে এগোতে থাকো, শিক্ষার পথে। আমি কিন্তু এইভাবেই তোমাদের পথ দেখানোর জন্য পাশে থাকবো। যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে নোটিফিকেশন পাবে। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।